নমস্কার, সকলকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগে আমরা দেখেছিলাম যে ধৃতরাষ্ট্র পাণ্ডু বনে গেছেন এবং ধৃতরাষ্ট্র একজন আদর্শ শাসকের মতো রাজ্য চালাবার চেষ্টা করছেন। এইখানে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, কারণ ধৃতরাষ্ট্র যে একজন আদর্শ শাসকের মতো রাজ্য চালাচ্ছেন এর পেছনে একটা বড় ভূমিকা আছে তার ধর্মপত্নী গান্ধারীর। এই ধর্মপত্নী গান্ধারীর সম্পর্কে জানতে গেলে এবং বিবাহ সম্পর্কে জানতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আমরা দেখছি যখন তিনজন যুবক অবস্থায় ফিরে এলেন, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর, অস্ত্র শিক্ষা, শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা পরে যখন হস্তিনায় ফিরে এলেন, তখন পাণ্ডু রাজা হলেন। সে একটা রাজনীতি আছে, সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এরপরে পাণ্ডু রাজা হওয়ার পরে আমরা দেখছি যে দেবব্রত ভীষ্ম, গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তিনি পাণ্ডবদের বিবাহ নিয়ে একটু চিন্তিত আছেন। তিনি বিদুরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন। বিদুরের সঙ্গে আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্মদেব দুটি কন্যার কথা ভেবে রেখেছেন দুজনের জন্য। আমরা অনুমান করতে পারি যে এখানে যেহেতু দীর্ঘদিন হস্তিনাপুর রাজা শূন্য ছিল, উত্তরাধিকার শূন্য ছিল, একটা সময় ভীষ্মদেব বেশ ক্লান্ত এবং বিরক্তই হয়ে পড়ছেন। এমতো অবস্থায় যখন পাণ্ডু রাজা হয়েছেন এবং ধৃতরাষ্ট্র অর্ধেক রাজত্বের অধিকারী হয়েছেন, তখন ভীষ্মদেব চাইছেন যে এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতে উত্তরাধিকার সম্পর্কে আর কোনো সমস্যার সৃষ্টি না হয়। তাই তিনি পুত্রদের বিবাহ দিয়ে ভবিষ্যতে উত্তরাধিকারী যাতে বেশি বেশি পাওয়া যায় সেই বিষয়ে সচেষ্ট হলেন। একটা জিনিস আমাদের এই সময় মনে রাখতে হবে, এই সময়ে বিভিন্ন মুনি ঋষিরা তারা বিভিন্ন রাজপরিবারে অতিথি হয়ে যেতেন এবং সেখানকার অভ্যন্তরীণ সেই রাজপরিবারের অভ্যন্তরীণ বিষয়ে যথেষ্ট খোঁজখবর রাখতেন। তো সম্ভবত এই বিভিন্ন মুনি ঋষিদের মাধ্যমেই হয়তো বিশ্বদেব খবর পেয়ে থাকবেন যে দুজন রাজকন্যার কথা। তার মধ্যে একজন রাজকন্যার কথা আমরা জেনেছি, কুন্তিভোজের পালিতা কন্যা, যদুবংশের কন্যা কুন্তিভোজের পালিতা কন্যা কুন্তির কথা, এবং কুন্তির সঙ্গে পাণ্ডুর বিবাহ হয়েছে আমরা জেনেছি। কিন্তু এরও আগে আরও একজন রাজকন্যার কথা ভীষ্মদেব জেনেছেন, যেটা বিদুরের সঙ্গে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে গান্ধার দেশের রাজা সুবলের কন্যা গান্ধারীর কথা। এই গান্ধার দেশ, মহাভারতে গান্ধার দেশকে একটু ছোট চোখেই, খারাপ চোখেই দেখা হতো। শান্তি পর্বে আমরা দেখেছি গান্ধার দেশের মানুষকে শূদ্র বলে বিবেচনা করা হতো। সেখানকার নারীদের সঙ্গে যদি বিবাহ হয় হস্তিনার, তবে তাদের যে সন্তান হবে সেই সন্তান কিন্তু শূদ্র বলে বিবেচিত হবে। এরকমই একটা ব্যাপার আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। যাই হোক, তবুও ভীষ্মদেব এই গান্ধার দেশের রাজকন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। তার কারণ তিনি খবর পেয়েছেন হয়তো যে গান্ধারী তিনি মহাদেবের কাছ থেকে শতপুত্র লাভ করবেন, এরকম একটা বর পেয়েছেন। আগেই বলেছি বিভিন্ন মুনি ঋষিদের কাছ থেকে, মুনি ঋষিরা রাজপরিবারের খবর রাখতেন এবং সেখান থেকেই সম্ভবত ভীষ্মদেব এই খবর পেয়েছেন। তো যেহেতু তিনি শতপুত্রের জননী হওয়ার বর পেয়েছেন, তাই গান্ধারীর সঙ্গে যদি ধৃতরাষ্ট্রের বিবাহ হয় তবে এবং 100 পুত্র যদি জন্মায়, তবে ভবিষ্যতে উত্তরাধিকার নিয়ে সমস্যা অনেক কম হবে বলে ভীষ্মদেবের ধারণা। এই কারণে তিনি বিদুরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলেন এবং গান্ধার দেশে আমাদের পাঠালেন। আগেই বলেছি গান্ধার দেশকে একটু ছোটোভাবেই দেখা হতো। গান্ধার শব্দের অর্থ হচ্ছে গান্ধার বা গন্ধ। গান্ধার শব্দটা এসছে গন্ধ থেকে, গন্ধ যা উৎপাদনের সম্পর্ক। আগেই বলেছি উৎপাদনের সম্পর্ক। সঙ্গীতে
স্বরগ্রামের তৃতীয় স্বর হলো গান্ধার। নাসিকা বা গন্ধ ও কর্ণ দ্বারা চালিত হয়ে নির্গত হয় বলে গান্ধার নামে খ্যাত। মহাভারতের রাজনীতিতে এই গান্ধারীর একটা বিশেষ ভূমিকা আছে। যাই হোক, ভীষ্মদেব যখন দূত মারফত এই সুবল রাজার কাছে পাঠালেন, ভীষ্মদেবের একটা সন্দেহ ছিল যে সুবল রাজা এই বিবাহে রাজি হবেন কিনা, কারণ ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ, তাতে তিনি রাজি হবেন কিনা এই বিষয়ে ভীষ্মদেবের একটু সন্দেহ ছিল। যাই হোক, সুবল রাজার কাছে যখন খবরটি পাঠালো, সুবল রাজা প্রাথমিকভাবে একটু মনক্ষুণ্ণ হলেন। শেষে তিনি কুরুবংশের বংশমর্যাদা এবং যেহেতু ধৃতরাষ্ট্র অর্ধেক রাজত্বের মালিক, এই সমস্ত ভেবে তিনি রাজি হলেন। বলা ভালো, সুবল রাজা গান্ধারীর কোনো রকম মত না নিয়েই এই বিবাহে রাজি হয়েছিলেন। গান্ধারীর তখনকার দিনে যে মেয়েদেরকে সম্পূর্ণ উপেক্ষা করা হতো তা কিন্তু নয়। তবে এক্ষেত্রে আমরা দেখছি যে গান্ধারীর কোনো রকম মতামত না নিয়েই এই বিবাহে সুবল রাজা রাজি হয়ে গেলেন। গান্ধারীর তো এই মুহূর্তে কিছু করার নেই। তিনি জানেন যে গান্ধার দেশকে একটু ছোটোভাবেই দেখা হয়। তাছাড়া যেহেতু গান্ধারীর কন্যাদায়গ্রস্ত পিতা সুবল রাজা, তাকে তিনি আর বেশি ব্যথিত করতে চাননি, তিনিও বিবাহে রাজি হয়ে গেলেন। তবে এই প্রসঙ্গে আমাদের একটু ফিরে যেতে হবে মহাভারতের শুরুতে। আমি আগেই বলেছি যে মহাভারতের রাজনীতিতে গান্ধারীর একটা ব্যাপকতর ভূমিকা আছে। মহাভারতের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসদেব, মহাভারতের রচয়িতা ব্যাসদেব, তিনি কতগুলো কথা বলছেন। তিনি বলছেন, আমি এই গ্রন্থে বিদুরের প্রজ্ঞার কথা বলবো, কুন্তির ধৈর্যের কথা বলবো, বাসুদেব কৃষ্ণের মহনীয়তার কথা, পাণ্ডবদের সত্যে প্রতিষ্ঠিত থাকার কথাও বলবো, এবং বলবো গান্ধারীর ধর্মশীলতা সম্বন্ধে। যেখানে বাসুদেব কৃষ্ণের কথা আলোচনা হচ্ছে, যেখানে বিদুরের প্রজ্ঞা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে গান্ধারীর ধর্মশীলতা নিয়ে আলোচনা হবে। এটা মহাভারতের শুরুতে মহাভারতের রচয়িতা ব্যাসদেব আমাদেরকে জানাচ্ছেন। এর থেকে বোঝা যায় যে মহাভারতের রাজনীতিতে গান্ধারীর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গান্ধারীর এই ধর্মশীলতার মর্ম কিন্তু ফুল বা বেলপাতা বা নৈবেদ্য নয়। ধর্ম এখানে ন্যায় নীতির বিশদ মাত্রায় ব্যবহৃত। গান্ধারী স্ত্রীলোক, সে যুগে স্ত্রীলোকের একটা বিশেষ ধর্ম ছিল। তবে এই ধর্ম যে পতির অনুগামিতায় সব কিছু মেনে নেবার ধর্ম না, তার প্রমাণ আমরা পদে পদে পাব। আমরা দেখব ধৃতরাষ্ট্রের বিভিন্ন কাজে, বিশেষ করে অন্ধ পুত্র স্নেহের ব্যাপারে গান্ধারী বারবার প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্বামী হিসেবে ধৃতরাষ্ট্রকে মেনে নিয়েছেন, অন্ধ স্বামী মেনে নিয়েছেন ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রের এই অন্ধত্ব যাতে তার মনে কোনো রকম ব্যথা সৃষ্টি না করে, সেই জন্যে তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের চোখে পট্টবস্ত্র বেঁধে নিয়েছেন। গান্ধারী মনে মনে কল্পনা করেছেন যে স্বামী যেহেতু অর্ধাঙ্গিনী, তিনি জন্মান্ধ, তিনি জগতের রূপ রস আস্বাদন করতে পারছেন না। সেই স্বামীর পাশে স্বামীকে সম্পূর্ণরূপে ভালোবেসে তার স্বামীর যন্ত্রণাকে সম্পূর্ণরূপে অনুভব করতে গেলে এই পট্টবস্ত্র চোখে বেঁধে তার সেই যন্ত্রণাটাকে সম্পূর্ণ হৃদয়স্পর্শী মর্মস্পর্শীভাবে অনুভব করা সম্ভব। গান্ধারী বুঝেছিলেন তিনি নিজে যদি চক্ষু থাকা সত্ত্বেও চক্ষু দুটি পট্টাবৃত করে রাখেন, তবেই তার প্রতিষ্ঠা ঘটবে ভাবী স্বামীর সম অনুভবের ভূমিতে। স্বামীকে তিনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। স্বামীর জন্য সহমর্মিতাই গান্ধারীর ধর্মশীলতা। গান্ধারীর আমরা দেখছি যে মহাভারতের অংশাবতার অধ্যায়ে যদি আমরা যাই, তবে দেখব যে গান্ধারীর জন্ম হয়েছে মতির অংশ থেকে। মতি, রাজনীতিশাস্ত্রে এই মতি হচ্ছে মননশীলতা, সর্বকল্যাণময় বুদ্ধি ও সংবেদনশীলতা। গান্ধারী ছিলেন শিবের ভক্ত। আগেই বলেছি গান্ধার রাজ্য ছিল নারায়ণ বর্জিত, সেখানে শিব ঠাকুরের আপন দেশ।
গান্ধারী নিজেও ছিলেন শিবের ভক্ত। শিবের অনুগ্রহেই কিন্তু এই গান্ধারী 100 শতপুত্রের জননী হবার আশীর্বাদ পেয়েছিলেন। এই শিবের অনুগ্রহেই গান্ধারী ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ হয়। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। মতি শব্দটি এসেছে মন নামক ধাতু থেকে, মন, যার অর্থ বোধ বা জ্ঞান। এই মতির অভাব ছিল দীর্ঘদিন দাপর এবং কলিযুগে। গান্ধারী স্বয়ং মতির অংশে জন্ম নিয়ে মহাভারতের রাজনীতিতে মনীষা বা প্রজ্ঞাকে নিয়ে আসেন, যার অভাব এতদিন ধরে হস্তিনায় ছিল। হস্তিনায় আমাদের মনে রাখতে হবে দীর্ঘদিন ধরে, বিশেষত নষ্টপ্রায় সাম্রাজ্যের অধিপতি মহারাজা শান্তনু মারা যাওয়ার পর এবং ভীষ্মদেবের এরকম একজন মানে প্রতিজ্ঞা করার বিবাহ সিদ্ধান্তে বা সিংহাসনে বসবেন না এরকম একটা প্রতিজ্ঞা করার পর হস্তিনা কিন্তু মানে মতির অভাব ছিল। তো সেই মতি কিন্তু নিয়ে আসেন এই গান্ধারী। শুধু ধর্মশাস্ত্র বা নীতিশাস্ত্র দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না, তার জন্য দরকার সুমতি। একমাত্র সুমতি দিয়েই ধৃতরাষ্ট্র রাষ্ট্রের কল্যাণকামী হতে পারেন, কল্যাণকারী রাষ্ট্রে পরিণত হতে পারেন। অনেকে বলেন সুবল রাজা নাকি একটা প্রতিশোধের সংকল্প নিয়ে গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিয়েছিলেন, যে ধৃতরাষ্ট্রকে ধ্বংস করবেন। এবং আরও একটা কথিত আছে যে গান্ধারী নাকি এর আগে বিধবা হয়েছিলেন, গান্ধারীর অভিশাপ ছিল যার বাসর রাতে মানে স্বামী মারা যাবেন, এই কারণে একটি অজ বা ছাগলের সঙ্গে গান্ধারী বিবাহ দেয়, ছাগলটি যথারীতি মারা যায় এবং গান্ধারী বিধবা হন। যদিও সেভাবে পুরাণে সেই রকম কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। যাই হোক, পৌরাণিক ইতিহাসে এই গান্ধার দেশের চরিত্রটাও বেশ বিচিত্র। মহাভারতে বারবারই বলা হয়েছে যে গান্ধার দেশের মানুষ ছিল আর্য সংস্কৃতি বিচ্যুত। এরা আর্যদের এই সংস্কৃতিকে বিশ্বাসী ছিল না, আর্য সংস্কৃতির বিরোধী ছিল। শান্তিপর্বে বলা হয়েছে গান্ধার দেশ জাতিগতভাবে হীন ছিল। আগেই বলেছি, গান্ধার হলো নারায়ণ নিরপেক্ষ দেশ। এখানে নারায়ণের কোনো নীতি চলে না। নারায়ণের যে ব্যক্তি মালিকানা সম্পত্তির নীতি গান্ধারে সম্পূর্ণরূপে মানে বিরোধী। এবং এটা ছিল শিব ঠাকুরের আপন দেশ, এরা সবাই শিবের অনুগামী। বিষ্ণুর রাজনীতি ও অর্থনীতিতে গান্ধার দেশ বিশ্বাসী ছিল না। গান্ধার দেশের নারীকে এখানে ভালো চোখে দেখা হতো না। গান্ধার শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ বা সুমতি, যা অত্যন্ত নন্দিত। পক্ষান্তরে ব্যক্তি মালিকানা বা আষ্টেগন্ধ বা মৎস্যগন্ধ যা ছিল অত্যন্ত নিন্দিত। গান্ধারী ছিলেন শিবের সাধক। বৈবাহিক জীবনেও তিনি শিবের অনুগ্রহ পাওয়ার জন্য সচেষ্ট ছিলেন। এই যে সুবল রাজা আমরা দেখছি, তিনি কন্যার সম্মতি না নিয়েই বিবাহ দিতে রাজি হয়ে গেলেন। গান্ধারীর বিবাহ হয়েছিল কিন্তু হস্তিনায় এসে। গান্ধারীকে যখন রাজি হলেন সুবল রাজা, তখন গান্ধারীকে হস্তিনায় নিয়ে আসা হলো। এখানে সুবল রাজা নিজে আসেননি। এর পেছনে একটা বিশেষ কারণ আমরা ব্যাখ্যা করতে পারি, যে যেহেতু গান্ধার দেশকে ছোট বলে ভাবা হতো, তা হাজার হোক তিনি যেহেতু রাজা, তাকে হয়তোবা উপযুক্ত রাজমর্যাদা দেওয়া নাও হতে পারে। এই ভয় থেকে গান্ধাররা যে নিজে হস্তিনায় আসেননি, পাঠিয়েছিলেন তার সন্তান, তার পুত্র আর কি, শকুনিকে, গান্ধারের ভ্রাতা শকুনিকে। উপযুক্ত একটা জিনিস মনে রাখতে হবে, গান্ধার বর্তমানে কাবুলে আশেপাশে অবস্থিত, আফগানিস্তানে। এইখান থেকে পার্বত্য পথে হস্তিনায় গান্ধারীকে নিয়ে আসা এবং তার জন্য বিবাহের সমস্ত কিছু যথেষ্ট পরিমাণে সোনাদানা এই সমস্ত নিয়ে আসাটাও বেশ তখনকার দিনে ঝুঁকি সম্পন্ন ছিল। তো সেই মতো উপযুক্ত ব্যবস্থা নিয়ে, উপযুক্ত সৈন্য সামন্ত নিয়ে গান্ধার রাজ, এই গান্ধার পুত্র শকুনি, সে এই গান্ধারীকে নিয়ে আসে হস্তিনায়। হস্তিনায় এসে বিবাহ সম্পন্ন হয়। এবং যে ভয়টা আমরা পাচ্ছিলাম যে হয়তোবা হস্তিনায় এসে উপযুক্ত মর্যাদা নাও পেতে পারেন হচ্ছে গান্ধার দেশের মানুষরা, কিন্তু বাস্তবে আমরা দেখলাম না, তেমন কিছু ঘটেনি। উপযুক্ত ভীষ্মদেব নিজে দায়িত্ব নিয়ে উপযুক্ত মর্যাদা দিয়েই বিবাহ সম্পন্ন হয় এবং গান্ধার থেকে আগত সবাইকে উপযুক্ত সসম্মানে তাদেরকে করা হয়।
তো আমরা দেখছি এখানে ভীষ্মদেব বোঝাতে চাইলেন বা মহাভারতে একটা বার্তা দেওয়া হলো যে না, আমাদের যে যার সঙ্গে আত্মীয়তার বন্ধন একবার তৈরি হয়েছে, সে নিচু হোক বা উঁচু হোক সেটা বড় বিষয় নয়, আত্মীয় তাকে সম্মান জানানোটাই প্রত্যেকটা মানুষের কর্তব্য। তো গান্ধারীর সঙ্গে গান্ধারীর এইভাবে বিবাহ সম্পন্ন হলো। এইবারে গান্ধারের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, গান্ধার ও হস্তিনার ভৌগোলিক এবং সাংস্কৃতিক যে তফাৎ কিন্তু বিস্তর। সম্পূর্ণ একটা পাহাড় বর্ধিত একটি দেশ গান্ধার, এবং তার সঙ্গে আমাদের যে হস্তিনাপুরের যে ভৌগোলিক তফাৎ, পারিপার্শ্বিক তফাৎ, রাজনৈতিক তফাৎ, সাংস্কৃতিক তফাৎ খুব বিস্তর। তাছাড়া গান্ধারী ছিলেন দাপর ও কলিযুগ দুই যুগেরই যুগ সন্ধিক্ষণে গান্ধারীর জন্ম। ফলে দেশ রাজনীতি ও যুগ রাজনীতি সম্পর্কে তাকে ব্যাপকভাবে ওয়াকিবহাল হতে হয়েছিল। আগেই বলেছি গান্ধারীর রাজনীতি ধর্ম কিন্তু মহাভারতে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু হস্তিনায় রাজনৈতিক স্থিতিশীলতার অভাব দীর্ঘদিন ধরে ছিল, তাই গান্ধারী রাজবধূ হিসেবে এসে প্রথমেই লোকস্থিতি রক্ষা করার কাজে ব্রতী হয়েছিলেন। গান্ধার দেশ যেহেতু যৌথ মালিকানার পক্ষে ছিল, তাই গান্ধারী সেই দেশ ধর্ম ও কুলধর্মের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এই দেশ ধর্ম এবং কুলধর্মের ব্যাপারে গান্ধারী কিন্তু একটা হস্তিনা এবং গান্ধারের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করেছিলেন। আগেই বলেছি গান্ধারী তার জীবনের সর্বশক্তি দিয়ে ধৃতরাষ্ট্রকে আপন করার চেষ্টা করেছিলেন। স্বাভাবিকভাবেই ধৃতরাষ্ট্রকে আপন করার জন্যে আপন করে নেবার ফলে তার যে রাজ্য হস্তিনাপুর তাকেও তিনি আপন করে নিয়েছিলেন। ধৃতরাষ্ট্রকে তিনি এতটাই আপন করেছিলেন, আগেই বলেছি যে ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ, তাই তিনিও চাননি এই তার চোখে সব কিছু দেখতে। স্বামী যা দেখতে পান না তা তিনি দেখতে চাননি। স্বামী যে রূপরস গন্ধ নিতে পারেন না সেটাও তিনি নিতে চাননি। তাই তার চোখের উপরে বেঁধে নিয়েছিলেন একটা পট্টবস্ত্র। শুধু অনুভবে স্বামীর উপলব্ধিকে অনুভব করতে চেয়েছিলেন। ধৃতরাষ্ট্র বিবাহ করতে এসে নিজের চোখে যেমন তার একান্ত পরিণীতা স্ত্রীকে চোখে দেখতে পেলেন না, তেমনি গান্ধারীও তাকে দেখতে পেলেন না, অথবা বলা উচিত দেখলেন না, এক স্বেচ্ছা প্রযুক্ত অন্ধতায়। দুই যুবক যুবতীর প্রথম শুভদৃষ্টি হল মর্মে মর্মে হৃদয়ে হৃদয়ে, যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এরপরে গান্ধারী আমরা দেখছি যে যুগধর্মের এবং কুলধর্মে এবং যুগধর্ম নিয়ে একটা সমতা বজায় রাখার চেষ্টা করছেন। আগেই বলেছি গান্ধারী দাপর এবং কলিযুগের সন্ধিক্ষণে জন্মেছিলেন, তাই দুই যুগ সম্পর্কে তাকে ওয়াকিবহাল থাকতে হয়েছিল। এরপরে তিনি রাজবধূ হিসেবে আসলেন। গান্ধার দেশ যেহেতু ছিল যৌথ মালিকানার পক্ষে, তিনি সেই কুলধর্মের পদাঙ্ক অনুসরণ করলেন। কুলধর্ম অপেক্ষা ব্যাপকতর অর্থে জাতি ধর্মের প্রয়োগ আমরা শাস্ত্রে দেখতে পাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের জাতিগত অধিকার হিসেবে যে পালনীয় ধর্মের কথা বলা হয়েছে তা হচ্ছে তার জাতি ধর্ম। জাতি ধর্মের আর এক নাম স্বধর্ম বা সহজকর্ম। মৎস্যগন্ধা সত্যবতী তার শূদ্রত্ব থেকে তাকে ক্ষত্রিয়করণ করা হয়েছিল। তার জাতি ধর্ম ত্যাগ করেছিলেন, স্বধর্ম থেকে তিনি বিচ্যুত হয়েছিলেন। কিন্তু গান্ধারী সে পথে হাঁটেননি। গান্ধারী তার নিজের স্বধর্ম বজায় রেখেছিলেন, আবার পিতামহের আচরিত ধর্ম তিনি বজায় রেখেছিলেন। আবার তিনি হস্তিনায় এসে নতুনভাবে তাদের সঙ্গে মিশে যেতে সক্ষম হয়েছিলেন। শাস্ত্রে আছে কোনো অবস্থাতেই কুলধর্ম পরিত্যাজ্য নয়। দেশ বিশেষে রাজনীতির তফাৎ হয়, অর্থনীতির তফাৎ হয়, কিন্তু কুলধর্ম পরিত্যাজ্য নয়। গান্ধারী কিন্তু তার কুলধর্ম কোনোভাবেই পরিত্যাগ করেননি। হস্তিনাতে এসেও গান্ধারী তার নিজের ধর্ম, হস্তিনাতে এসে গান্ধারী কিন্তু যে গান্ধারের কোনো রাজনীতি ধর্মনীতি এখানে খুঁজে পাননি, কারণ এটা হস্তিনার সম্পূর্ণ অন্যভাবে ছিল। গান্ধারে ছিল যৌথ সম্পত্তি, যৌথ মালিকানায় বিশ্বাসী। হস্তিনা একটা মিশ্রিত ব্যাপার ঘটছিল সেই সময়। যাই হোক, সত্যবতী গান্ধারীকে উপদেশ দিয়েছিলেন যে দেশের যে ধর্ম সেই ধর্মকেই মানিয়ে চলা উচিত। গান্ধারী সেই চেষ্টা করেছিলেন। গান্ধারী বুঝেছিলেন যে আন্তরিকতা না থাকলে রাজধর্ম পালন করা যায় না।
তিনি তখন সার্বজনীন রাজধর্ম, যে রাজধর্ম যুগের পরিবর্তনে, দেশের পরিবর্তনে, রাজার পরিবর্তনে পরিবর্তন হয় না, মানুষের উন্নতির ধর্ম, মানুষের পাশে থাকার যে ধর্ম, সেটাই সার্বজনীন রাজধর্ম। এই সার্বজনীন রাজধর্ম পালনে গান্ধারী মনোযোগী হন। তিনি মনে করতেন যুগ পাল্টালেও সার্বজনীন রাজধর্ম পাল্টায় না। এই গান্ধারী এইভাবে ধৃতরাষ্ট্রের পাশে থেকে ধৃতরাষ্ট্রকে মানে একটি আদর্শ রাজা হিসেবে, প্রজা পালক হিসেবে তিনি সাহায্য করেন, পাশে থেকে এগিয়ে চলার জন্যে অনুপ্রেরণা সৃষ্টি করেন, অনুপ্রেরণা দিতে থাকেন। এইভাবে ধৃতরাষ্ট্রের রাজ্য চলতে থাকে। অপরদিকে পাণ্ডু যখন জঙ্গলে গেছে, বনে চলে গেছেন, আমরা আগেই বলেছি পাণ্ডু বনে গেছেন ঠিকই, কিন্তু সেখানে যে তিনি সন্ন্যাসীর জীবনযাপন করছে তা কিন্তু নয়। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র কিছু জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, আহার আদি অন্যান্য বিলাস ব্যসনের জিনিসপত্র জঙ্গলে পাঠাচ্ছেন, সেগুলো পাণ্ডু যথারীতি ভোগ করছেন এবং চেষ্টা করছেন যাতে কিভাবে নিয়োগ প্রথায় সন্তান উৎপন্ন করা যায়। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে যায়, সেখানে কিমিন্দম মুনি নামে একজন মুনি, সেই কিমিন্দম মুনি যখন তার হরিণের মতো চেহারা, তার স্ত্রী তারও হরিণের মতো চেহারা, মহাভারতের ভাষায় বলা হয়েছে যে তারা হরিণের ছদ্মবেশে নাকি সঙ্গম অবস্থায় লিপ্ত ছিলেন। বাস্তবে কোনো মানুষ হরিণের আকৃতি ধারণ করে হরিণের ছদ্মবেশে ধারণ করতে পেরেছে এরকম আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে যেহেতু তার চেহারাটা ছিল হরিণের মতো সুন্দর, তার চোখও ছিল হরিণের মতো সুন্দর, এই কারণে তাকে এখানে বলা হচ্ছে যে মানে বর্ণনায়, তার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়েই বলা হয়েছে যে হরিণের আকৃতি ধারণ করেছে। তো যাই হোক, তারা যখন সেই সঙ্গমরত অবস্থায় আছেন, এমতো অবস্থায় পাণ্ডু যখন জঙ্গলে বনের মধ্যে মৃগয়া করে দিন কাটাচ্ছেন, তো দূর থেকে তিনি বুঝতে পারেননি সেই সঙ্গমরত অবস্থায় কিমিন্দম মুনি এবং তার স্ত্রীর উপরে বাণ চালান। তো বাণে দুজনেরই মৃত্যু হয়। মৃত্যুর আগেই তিনি অভিশাপ দিয়ে যান যে এরকম সঙ্গমরত অবস্থায় কাউকে হত্যা করা হলো, ও তো তুমিও তোমার সঙ্গম ক্ষমতা হারাবে। এইখানে আমাদের একটা সন্দেহ হয় যে একজন সুস্থ মানুষ যদি হয়ে থাকে, তবে তাকে একটা অভিশাপ দিলেন এবং তার সঙ্গে সঙ্গে সেই তার একটা বিশেষ ক্ষমতা চলে যায়, এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য নয়। আসলে পাণ্ডু, আমরা আগেই বলেছি যে পাণ্ডু ছিলেন, তার শরীরে মানে জন্মের ত্রুটি ছিল, তার শরীরে লৌহ এবং অন্যান্য জিনিস কম ছিল, যার ফলে তিনি শারীরিকভাবে সঙ্গমে অক্ষম ছিলেন, সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন। এই খবর কিমিন্দম মুনি ঋষিদের যে বিশেষ ক্ষমতা ছিল, মানে কোনো কিছু দেখে তার ভেতরের জিনিস বুঝতে পারা এবং ভবিষ্যতে কি হচ্ছে সেটা বুঝতে পারা, অবজারভেশন পাওয়ার যেহেতু তাদের একটু পর্যবেক্ষণ ক্ষমতা তাদের একটু বেশি ছিল, এখান থেকে তারা বুঝতে পেরেছিলেন যে পাণ্ডু সঙ্গমে ক্ষমতা নেই। সেখান থেকেই বোধহয় এই ধরনের একটা অভিশাপের উপাখ্যান তৈরি করা হয়েছে। যাই হোক, পাণ্ডুকে অভিশাপ দেওয়া হয় যে সঙ্গমে মানে করতে গেলেই তার মৃত্যু হবে। এই অভিশাপ দিয়ে কিমিন্দম মুনি মারা যান। তো একে পাণ্ডুর আগে জন্মের দোষ ছিল, সন্তান উৎপাদনে অক্ষম ছিল, তার উপরে এখন তো সঙ্গমরত অবস্থায় গেলেই মারা যাবে। এই মতো অবস্থায় কিভাবে সন্তান উৎপন্ন করা যায় এই নিয়ে পাণ্ডু কুন্তির সঙ্গে আলোচনা করেন এবং আশেপাশে থাকা মুনি ঋষিদের সঙ্গে আলোচনা করতে শুরু করেন। এই বিষয়ে আমরা পরদিন বিস্তারিত আলোচনা করব।